দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ খুব সম্ভবত আগামীকালকের সকালের সেশনটাও খেলতে পারবে না শ্রীলঙ্কার এগেনস্টে। গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যদি বাংলাদেশ এইখান থেকে সামহাও এই টেস্টটা বাঁচাতে পারে, মানে ড্র করতে পারে, তাইলে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। কারণ এই কথাটা এই জন্যই বলেছিলাম যে দর্শক, এইখান থেকে টেস্ট বাঁচানোটা অনেক কষ্ট, অনেক কষ্ট, এক কথায় ইম্পসিবল। আর সেটা যে ইম্পসিবল সেটার প্রমাণ কিন্তু আজকে বাংলাদেশের ব্যাটাররা প্রমাণ করে দিয়েছে। দেখেন, তৃতীয় দিনের খেলা যখন শুরু হয়েছে গতকালকেই কিন্তু প্রায় 300 রান করে ফেলেছিল আপনার এই টিম শ্রীলঙ্কা। আজকে তার সাথে প্রায় আরো কিছু রান যোগ করছে, 100 প্লাসের মতো রান যোগ করছে। যোগ করাতে তারা কিন্তু সবাই অল আউট হয়ে গেছে। আজকে কিন্তু শ্রীলঙ্কার আটটা উইকেট পড়ে গেছে। শুধু শ্রীলঙ্কার 8টা উইকেট পড়ে নাই, আজকে বাংলাদেশেরও 218 রান পিছিয়ে থেকে শ্রীলঙ্কার চাইতে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামছে, একটা ভালো শুরু হয়েছিল দর্শক। 30 রান পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো উইকেটই গেছিল না, খুব সুন্দর খেলছিল দুজন ওপেনার। এনামুল হক বিজয় আজকে একটা পজিটিভ স্টার্ট দিয়েছিলেন, দুইটা চার, একটা ছক্কা মেরে দিয়েছিলেন। যেই এর একটা বাউন্সার বলে একটা ছক্কা মারলেন, সেই বাউন্সার বলেই কিন্তু আবার তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত দিয়েছেন। মানে কথায় আছে যত গর্জে তত বর্ষে না, যেমনটা শুরু হয়েছিল দর্শক ওই রকমটা যদি থাইকা যাইতো তাইলে বাংলাদেশ আজকেই মনে হয় শ্রীলঙ্কার সামনে লিড নিতে পারতো। কিন্তু সমস্যাটা আমাদের যেটা হয়েছে ভাই, আমাদের গোড়ায় গলদ। আমরা ইনিংস তো শুরু করি কিন্তু সেটারে আমরা বড় করতে পারি না, আমরা বড় করতে ব্যর্থ। দেখেন, আজকে বাংলাদেশের সবাই মোটামুটি ডাবল সংখ্যার রানে পৌঁছাইছেন, 12, 17, 15, 19, 21 এরকম করে প্রায় সবাই রান করছেন। বাট উইকেট গুলা যেভাবে বিলিয়ে দিয়ে আসছেন, ও মানে একটা পিচ ধরলাম কঠিন। স্পিনাররা সুবিধা পাচ্ছে, তাইজুল 5টা উইকেট নিয়েছেন, তারপরে নাইম হোসেন 3টা উইকেট নিয়েছেন। ভালো বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। যেখানে বাংলাদেশের বোলাররা ভালো স্পিন করছে সেখানে শ্রীলঙ্কার স্পিনাররা কি চুপচাপ বসে থাকবে, এটাই কি ধারণা? বাট স্পিন কি ভাই এতই হার্ড হয়ে যায় যেখানে আপনি আপনার ট্যাকটিক্যালি আপনি আহ কি বলবো, আসলে আপনার ট্যাকটিক্সটা কি এতটাই দুর্বল যে আপনি একদম 200 রানের আগেই প্যাকেট হয়ে যাবেন? আপনি শ্রীলঙ্কার এই রানটাও আপনি চেস করতে পারবেন না? এটা কি হয়? 211 রানে লিডে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ এখন 115 রানে 6 উইকেট চলে গেছে, আরো 96 রানের মতো তারা পিছিয়ে আছে। এখান থেকে কি বাংলাদেশ কিছু করতে পারবে নাকি আসলে সিরিজ মানে ইনিংস ব্যবধানে হেরে যাবে? আমার কাছে তো মনে হয় দর্শক, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যাবে। পেয়েছে উইকেটে কেউ নাই, শুধুমাত্র লিটন কুমার দাস, তার সাথে আর বোলার আছেন টেলেন্ডাররা নাইম হোসেন, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম। যদিও তারা আগের ম্যাচে কিছুটা প্রতিরোধ করেছিল বাংলাদেশের টেলেন্ডাররা। তো সব দিন তো সবার কাছ থেকে আপনি সবকিছু আশা করতে পারেন না। আমাদের সাথে কেন এমন হয়? আমরা যখন বিপদে পড়ি, যখন আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সবার হ্যান্ডস আপ করার কথা, হাত উপরে উঠে দিয়েছেন, দায়িত্ব গ্রহণ করে উইকেটে টিকে থাকবেন সেই জিনিসটা করার কথা, সেটা আমাদের দেশের ব্যাটাররা কেন পারেন না? যুগ যুগ ধরে আমরা এটা দেখে আসছি, যখন আমাদের কোনো উইকেট এক সাইড থেকে পতন ধরে তখন সেখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স মানে কারো কোনো কিছুই কাজে আসে না, কারো কোনো কিছুই কাজে আসে না। এখন আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে তাহলে এত বছর যাবত টেস্ট খেলে সেই টেস্ট থেকে আমরা কি শিখলাম, কি অর্জন করলাম? বুঝলাম না। আপনি এই দলের সবাইকে ইয়াংস্টার বলবেন, ভাই ইয়াংস্টার বলার কোনো জায়গা নাই। একজন প্রত্যেকটা প্লেয়ারই প্রায় 50টা 60টা করে টেস্ট খেলে ফেলছে। মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, আহ, আহ, আপনার মুশফিকুর রহিম, এরা তো প্রত্যেকেই খেলা। লিটন কুমার দাস, এরা কি আসলে এক্সপিরিয়েন্সড না? আপনি এক্সপিরিয়েন্স বলতে হলে একজন প্লেয়ারকে কতটা ম্যাচ খেলতে দিবেন? 100টা ম্যাচ খেলতে দিতে হবে একজন প্লেয়ারকে এক্সপিরিয়েন্স বলতে হইলে? এগুলা ভুল ধারণা ভাই, এগুলা ভুল ধারণা। সমস্যাটা হয়েছে একটা জায়গাতেই, আমাদের কপালে হার লেখা আছে, আর এই হারটা আমাদেরকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আর হারটা আমাদের সবসময় এই কারণে মানতে হয়, আমাদের ব্যাটিং ব্যর্থতা এতটাই বাজে হয়ে যায় সবসময়। আমরা শুধুমাত্র ব্যাটিংটাই পারি না, কেন জানি ব্যাটিংটাই পারি না। আমরা এমন সমস্ত জায়গায় গিয়ে ব্যাটিংটা ভালো করি যেখানে বল আর ব্যাটের মধ্যে অনেক ভালোবাসা, বলে কোনো সুইং থাকে না, টান থাকে না। ওই সমস্ত জায়গায় গিয়ে আমরা ব্যাটিংটা ভালো করি যখন ব্যাটে বল আসে সুন্দর করে। আর যদি একটু ক্রিটিক্যাল পিচ হয়ে যায়, আমরা সবাই তাসের ঘরের মতো একদম ভেঙে পড়ি। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একদম আদিম কাল থেকে এখন চলে আসছে। ক্রিকেটের 25 বছর পূর্তি হয়েছে ঠিকই, বাট টেস্ট ক্রিকেটের আসলে তেমন কোনো উন্নতি কিন্তু আমাদের হয় নাই। তেমন কোনো উন্নতি হয়নি। আমরা এখনো পর্যন্ত সর্বসাকুল্যে কয়টা টেস্ট দিচ্ছি? 21টা 22টা টেস্ট হবে হয়তো বা। উইনিং পার্সেন্টেজ খুবই কম ভাই, খুবই কম। মানে 12-13% হইতে পারে এরকম। 120-22-23টা টেস্ট খেলা হয়েছে টোটাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। আর বেশিও হইতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। বাট এটা আসলে মানে কেমন হইলো বিষয়টা? বিষয়টা কেমন হলো? এনামুল হক বিজয়
এত এনসিএল এ এত রান, আপনার ন্যাশনাল ক্রিকেট লিগে 24টা সেঞ্চুরি, 52টা হাফ সেঞ্চুরি, মানে 44 করে তার এভারেজ। এনামুল হক বিজয় জাতীয় দলে এসে সেটার কোনো একটা ঝলকও দেখাতে পারলেন না। আজকে ভাবছিলাম, বেশ ভাবছিলাম, আর আশা সঞ্চয় হয়েছিল যখন এনামুল হক বিজয় হাত খুলে খেলা শুরু করছিলেন, বাট কি থেকে কি হয়ে গেল এক মুহূর্তের মধ্যেই। 30 রানে এনামুল হক বিজয় আউট, 31 রানে সাদমান আউট, মানে 60 রানের মধ্যে বাংলাদেশের চারটা উইকেট পড়ে গেল। কেমনে ভাই, কেমনে ম্যাচে আপনারা টিকে থাকবেন? আপনাদের তো ব্যাটিংই হয় না, আপনারা ব্যাটিং বোঝেনই না, ব্যাটিং করতেই জানেন না, কিভাবে ব্যাটিং করতে হয় সেটার কোনো ধারণাই আপনাদের নাই। তো যাই হোক, আমি তো মেনে নিচ্ছি ভাই, বাংলাদেশ টেস্টে হেরেই যাচ্ছে, মানে খুব বাজেভাবে হেরে যাচ্ছে, ইনিংস ব্যবধানে হেরে যাচ্ছে। বাট শেষ পর্যন্ত একটা আশাই থাকবে যে অন্তত পক্ষে যদি ইনিংস হারটা এড়ানো যায়, মানে নাইমা আমার চাইতে কানা মামা অনেক ভালো।